এদিকে পুলিশ, র্যাব, আনসার বাহিনীর পোশাক পরিবর্তন করে বিপদে ডক্টর ইউনূস। বিভিন্ন ধরনের মন্তব্য আসছে এই ড্রেসকে কেন্দ্র করে। ডক্টর ইউনূস এখন কোন পদক্ষেপটি নেবেন? সাধারণ মানুষ, শিক্ষার্থী, নেতাকর্মীদের কাছে কি জবাব দিবেন? বদলে যাচ্ছে পুলিশ, র্যাব এবং আনসার বাহিনীর পোশাক। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ঠিক এই সিদ্ধান্তর পরে কিন্তু জনগণরা কঠিনভাবে কেঁপে যায় ডক্টর ইউনূসের উপর। কেন তারা পোশাক পরিবর্তন এবং পোশাকটি তাদের পছন্দ হয়নি, আপনারা দেখতে পারবেন রাজপথের অবস্থা। মানে আজকের যে বিষয়টা বাংলাদেশে সবচেয়ে হলো যে পোশাক নিয়ে বিতর্ক, অর্থাৎ তিন বাহিনীর পোশাক, সেই পোশাক নিয়ে বিতর্ক চলছে প্রত্যেকটা জায়গা থেকে। মুসলিম ভাইয়ের বউয়ে ডিজাইনটা কাটা করছে, ডিজাইনটা এবার আগে খুঁজাইন না কতক্ষণ আবার ফরা দাও। এখন এই যুগে আইসা এই যে আমাদের পুলিশ, র্যাব, আনসারের যে ড্রেসটা মানে সামনে আনছে, কি পরিমাণ একটা সস্তা চিপ কোয়ালিটির ড্রেস এটা আমার কাছে মনে হচ্ছে। আপনি দেখেন মানে আমাদের র্যাবের আইন না পুলিশের সেই মানধাত্তা আমলের পোশাকটা দিয়ে দিছে, তারপর পুলিশের আইনে যে ড্রেসটা দিছে এটা কি যায়, মানে কোনোভাবেই যায়। আনসারের গায়ে যেটা দিছে একটা কি কালার, মানে বিদায়ী বছরে ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, শেখ হাসিনার পদত্যাগ এবং অন্তর্বর্তী সরকার গঠন সবটাই নাকি পূর্ব পরিকল্পিত। বাংলাদেশের রাজনীতিতে এই বিভিন্ন কথা কিন্তু এখন ভেসে আসছে। আমি ভোট করতে পারলাম না, তাহলে কি ছিড়ছেন আপনার ক্ষমতায় বসে? কোন দলকে নির্বাচিত করা মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি না, কি ছিড়তে আসছে? আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে আমি তাদের আশ্বাস, তাদের বিশ্বাস, তাদের ভালোবাসা নিয়ে বড় হয়েছি। ফিল্ম স্টাইলে, সিনেমা স্টাইলে সমন্বয়ক পিটালো তারা, যদিও সমন্বয়ক বলেছে ছাত্রলীগরা তাকে পিটিয়েছে। ফলে 5 আগস্ট যখন আওয়ামী লীগ সরকার পতন হয়েছে, তারপরে কি আমাদের বাংলাদেশে কোটা সকল কিছু মুছে গিয়েছে, বৈষম্য দূর হয়েছে? আমার তো মনে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটু নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। বউয়ে ডিজাইনটা কাটা করছে, ডিজাইনটা এবার আগে খুঁজাইন না কতক্ষণ আবার ফরা দাও, কচু দেওয়া লাগবো কেন? আমি খুবই হতাশ ভাই। এখন এই যুগে আইসা এই যে আমাদের পুলিশ, র্যাব, আনসারের যে ড্রেসটা মানে সামনে আনছে, কি পরিমাণ একটা সস্তা চিপ কোয়ালিটির ড্রেস এটা আমার কাছে মনে হচ্ছে। আপনি দেখেন মানে আমাদের র্যাবের আইন না পুলিশের সেই মানধাত্তা আমলের পোশাকটা দিয়ে দিছে, তারপর পুলিশের আইনে যে ড্রেসটা দিছে এটা কি যায়, মানে কোনোভাবেই যায়। আনসারের গায়ে যেটা দিছে একটা কি কালার, মানে একটা স্মার্ট কান্ট্রি, স্মার্ট একটা আমাদের কি বলে যে আইন শৃঙ্খলা বাহিনী। র্যাবের আগের যে কালো পোশাকটা কি ভাবছিল ভাই, দেখছেন নি? একটা ভাবা ছিল, এটা দেখলে তো মনে হয় যে র্যাবের মূর্খা ফিল হবে। তারপর আনসারেরটা এটা মোটামুটি আমার চলে, কিন্তু পুলিশেরটারও তো একটা গাড়াই আলছে। আমাদের লাস্ট যেই মানে কালারগুলা ছিল, এই কালারগুলা যারা সিলেক্ট করছেন, এই জন্য আসলে জনগণের নির্বাচিত সরকার দরকার। এই অন্তর্বর্তী সরকারের যারা আছেন, বিশেষ করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনার একটু রুচির পরিবর্তন হওয়া দরকার। রুচি এটা পুরান ঢাকায় স্টাইলকে দিয়ে দিলেন কিনা আমি জানি না। তো আমরা দেখি কি বলা হচ্ছে। বাংলাদেশ পুলিশ, র্যাব এবং আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর আজকে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আপনারা বাইয়ে কিন্তু লোকাল ভাষায় দিয়ে আলেছে ড্রেসটাও। তো আমাদের সমাজ কল্যাণ উপদেষ্টা ছিলেন। আর বলা হচ্ছে যে জনগণের পক্ষ থেকে মানে ছাত্র জনতার আন্দোলনের পর পুলিশের পোশাক পরিবর্তনের জন্য একটা চাপ ছিল, তো সবার মন মানসিকতা পরিবর্তন করা জরুরি, সেই জন্য পুলিশ, র্যাব এবং আনসারের পোশাক পরিবর্তন করা হচ্ছে। পুলিশের পোশাক হবে লোহার রঙের মানে আয়রন, র্যাবের পোশাক হবে জলপাই অলিভ, আর আনসারের পোশাক হবে সোনালি গম মানে গোল্ডেন ইয়ট। তো কবে থেকে বলা হচ্ছে যে আস্তে আস্তে ধীরে ধীরে এই ইয়াগুলা পরিবর্তন করা হবে। খুবই জেরবাদি রুচির পরিচয় দিছে এটাতে।
যদি আপনারা ভালো কিছু দিতে না পারেন, রাষ্ট্রের টাকা খামাখা নষ্ট করেন না, বোঝেন নাই? টাকা তো আর আপনাদের টাকা না, জনগণের টাকা। তো জনগণের টাকা, এই যে ড্রেসটা আপনারা সিদ্ধান্ত নিছেন, জনগণের একটু মতামত নেন। আমি বিশ্বাস করি এখন এগুলো দেখার পরে সবার হাহা রিয়েক্ট, ভমিটিং রিয়েক্ট ছাড়া ভালো কিছু আসে নাই। কত স্মার্ট ডিজাইন আছে, 10টা ডিজাইন ঘাটা দিলে পাওয়া যায়। মানে একটা, আমরা 21শ শতাব্দীতে ডিল করছি তো ভাই, তাই না? আমার কাছে মনে হয় যে বাংলাদেশের 2% জনগণ, 2% ছাত্র জনতার একাংশ মানতে পারে, কারণ এদের সরকার তো, এরা ভাবে যে ওনারা যা করে একটা সাপোর্ট দেওয়া লাগবে। কিন্তু একজন নাগরিক হিসাবে আমি অন্তত র্যাবের এই পোশাকটা, পুলিশের পোশাকটা আমার পছন্দই হয় নাই। আনসারেরটা আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আমার কাছে আনসারেরটা হয়তো 20-30% মার্ক পায়, এর বাহিরে এটা মার্কের কোনো কারণ দেখি না। তো একটু স্ট্যান্ডার্ড মেন্টালিটি চিন্তা করতে হবে। বাংলাদেশ অনেক দূর আগাই গেছে। এই পোশাক টোশাক এগুলা বাদ দিয়া নতুন ডিজাইন আনতে হবে, নতুন কালার চয়েস করতে হবে, এগুলাতে যায় না। 6 সদস্যের একটি সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানের নেতৃত্বে প্রতিনিধি দলটি 13 থেকে 18 জানুয়ারি পর্যন্ত পাকিস্তান সফর করেন। তার মানে ওনারা ফিরে এসছেন। এটা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশের একটা সামরিক দল, প্রতিনিধি দল পাকিস্তান সফর করছে। এটা নিয়ে নানা কথা হবার কথা, এবং কোথায় হবার কথা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। ভারতের মিডিয়াতে এর মধ্যেই এটা নিয়ে আলাপ হচ্ছে যে দুই দেশের আমাদের জেনারেল, পাকিস্তান সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান তাদের সাথে দেখা করেছেন। পাকিস্তানের বিভিন্ন অস্ত্রশস্ত্র তাদেরকে দেখানো হয়েছে। এবং একটা খবর, সেটা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, সেটা হলো বাংলাদেশ পাকিস্তান থেকে ফাইটার প্লেন কেনার কথা ভাবছে, এরকম একটা নিউজ। আমরা জানি না ডিসিশনটা কি বা পরিকল্পনা আছে কিনা, কিন্তু পাকিস্তানের JF-17 যে প্লেনটা চায়নার সাথে জয়েন্ট কোলাবোরেশনে তৈরি করা হয়, সেটা বাংলাদেশ কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে বলা হচ্ছে। এবং যথারীতি ভারতে এটা নিয়ে বাংলাদেশ যুদ্ধ করতে নেমে যাচ্ছে কিনা, নতুন করে প্লেন সংগ্রহ করছে এবং পাকিস্তান থেকে করছে, এসব নিয়ে নানান কথাবার্তা আসবো ওই জায়গায়। তার আগে একটু পেছনে যাই। এর আগে 2-3 সপ্তাহ আগেই একটা নিউজ ভারতের বিভিন্ন মিডিয়াতে ভীষণ সরগোল তৈরি করেছিল, এমনকি বাংলাদেশকে এটার বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে হয়েছে। সেটা হলো পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশে এসে বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেনিং দেবে, এরকম একটা নিউজ। মানে ওইটাও গেল রব ওঠা, হাই রব ওঠা, যে এত বছর পর বাংলাদেশের ওপরে নিপীড়ন অত্যাচার চালানো পাকিস্তান সেনাবাহিনী আবার বাংলাদেশে আসছে এবং বাংলাদেশ তাদেরকে দিয়ে প্রশিক্ষিত হচ্ছে। কোনো সন্দেহ নেই বাংলাদেশের মাটিতে পাকিস্তান সেনাবাহিনীর বিভৎস বর্বরতার ইতিহাস আছে। আমরা প্রায় যেটা বলি, আন্তর্জাতিক সম্পর্ক কৌশলে চলে, স্বার্থে চলে। চিরস্থায়ী বন্ধুত্ব বা চিরস্থায়ী শত্রুতা বলে কিছু মানে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে হয় না। এটা স্বার্থটাই আসলে প্রধান বা একমাত্র ব্যাপার। দুটো দেশ তাদের পারস্পরিক স্বার্থ যদি মিউচুয়ালি তারা রক্ষা করতে পারে, সে সেটাই করবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যতের সামরিক পরিকল্পনায় পাকিস্তান নানা কারণে গুরুত্বপূর্ণ। প্রাথমিকভাবে শুধু কৌশলগত দিক যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে বাংলাদেশ আসলে তার মিলিটারিকে আধুনিকায়ন করতে হবে। যে ধরনের পরিস্থিতিতে আমরা আছি, ভারতকে সরিয়েই রাখি, মিয়ানমারের মতো দেশের সাথেও আমাদের বাজে পরিস্থিতি হতে পারে, বিশেষ করে যখন আমাদের সীমান্তে মিয়ানমারের বিদ্রোহীরা দখল করেছে তাদের সরকারি বাহিনী, সেখানে আবার হামলা করছে। আমি রাখাইন এবং চীন প্রভিন্সের কথা বলছি। এই রকম ঘটনা ঘটছে, তাদের দিক থেকে হুমকি থাকতে পারে, বা পুরো মিয়ানমার, মানে আমি এই আরাকান আর্মি বা এসব সংগঠনের কথা বলছি। এর বাইরে মিয়ানমারের সরকারের সাথে তো সরকারেরও কোনো না কোনো ধরনের পরিকল্পনা থাকতে পারে অস্থিরতাটা বাংলাদেশে রিজিওনালি ছড়িয়ে দেয়া। কেউ যখন খারাপ পরিস্থিতিতে থাকে, এই সম্ভাবনাগুলো উড়িয়ে দেওয়া যায় না। সুতরাং বাংলাদেশের সামরিক বাহিনীর আধুনিকায়ন লাগবে। আমি বহুবার একটা কথা বলেছি, যারা বলেন এই যে সামরিক বাহিনীর পেছনে এত খরচ হয়, এটা না করে এটা যদি শিক্ষার পেছনে, স্বাস্থ্যের পেছনে খরচ করা হতো, কত কি না হতো। অত্যন্ত স্টুপিড একটা আর্গুমেন্ট এটা। আমাদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তায় খুব সহজে বহু খরচ বাড়ানো যায়। আমি দীর্ঘদিন বাজেট নিয়ে আলোচনা করেছি, অ্যানালিসিস করেছি, আমি সেখানে দেখানোর চেষ্টা করেছি ওর জন্য সামরিক বাহিনীর ব্যয় কমানোর কোনো প্রয়োজন নেই। আমাদের সামরিক বাহিনীর পেছনে যৌক্তিক ব্যয় করতে হবে, এবং জরুরি কথা যেটা, সেটা হচ্ছে দুভাগে ব্যয়। একটা হলো আমাদের
যে জনশক্তি আছে, তাদের সুযোগ সুবিধা আছে সেটার পেছনে, আরেকটা হচ্ছে আমাদের সামরিক ইকুইপমেন্ট সংগ্রহ করার ক্ষেত্রে। আমি বিশ্বাস করি আমাদের সামরিক ইকুইপমেন্ট সংগ্রহ করার ক্ষেত্রে খুবই মনোযোগ দেওয়া উচিত। আমাদের সামরিক বাহিনীর মধ্যে এই অভিযোগ আছে, এটা একটু তলিয়ে খতিয়ে দেখা দরকার। সেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই তাদেরকে প্রদেয় সুযোগ সুবিধা বাংলাদেশের স্ট্যান্ডার্ড, আমরা বলছি না তারা অনেক কিছু পান, কিন্তু বাংলাদেশ স্ট্যান্ডার্ড এটা বেশি কিনা সেই ব্যাপারটা একটু খেয়াল রেখে ইকুইপমেন্টের পেছনে আমাদের খরচ বাড়ানো দরকার। এই যে ফাইটার প্লেনের কথা আসলো, বাংলাদেশ গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান হচ্ছে 35, এটা ইনক্রিজ করছে। গত বছর 37 ছিল আমি ভুল না করে থাকলে। কিন্তু এয়ারফোর্সের যে র্যাঙ্কিং এবং বিশেষ করে ফাইটার এয়ারফোর্সের যে র্যাঙ্কিং, সেখানে বাংলাদেশ 40-এর বাইরে 44। তার মানে আমাদের ওই জায়গায় দুর্বলতাটা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। উইকিপিডিয়াতে যে তথ্য পাওয়া যায়, বাংলাদেশে ফাইটার প্লেন আছে মাত্র 2 রকম। একটা হচ্ছে MiG-29, 6টা বা 8টা সম্ভবত প্লেন এখন অপারেশনাল আছে। 16টা কেনা হয়েছিল সম্ভবত, কিন্তু অপারেশনাল আছে মাত্র 8টা। আর 36টা আছে J7, মানে এক ধরনের প্রাগৈতিহাসিক বিমান এভাবে বলা যেতে পারে। J7 হচ্ছে আসলে MiG-29 প্লেনটার একটা লাইসেন্সড ভ্যারিয়েন্ট, চায়না এটা বানাতো। এরপর যেটা হয়, প্রত্যেকটা প্লেন অনেকটা আপগ্রেডেড হয়ে থাকে। প্রথম যখন MiG-29 বানানো হয়েছে 10 বছর, 15 বছর, 20 বছর পর ওটা একই প্লেন থাকে না। আই অ্যাগ্রি। ঠিক একইভাবে J7 যতদিন ধরেই বানাক না কেন, এটার আপগ্রেডেড ভার্সন হচ্ছে বাংলাদেশ অনেকগুলো ভার্সন আপগ্রেডেড গুলো কিনেছে বা অনেকগুলো আপগ্রেড করিয়ে নিয়েছে। মানে অনেক কিছু, ও কিভাবে ধরনের অস্ত্র ব্যবহার করে সেটার আপগ্রেডেশন হয়, এভিয়ানিক্স, তার সবকিছু মিলে, তার রেডার সহ, তার সেন্সিটিভিটি রেডারের, এইরকম নানানভাবে এগুলোকে আপগ্রেড করে তোলা যায়। কিন্তু তারপরও আসলে বাংলাদেশের এই জায়গায় ভীষণ দুর্বলতা রয়ে গেছে। আমি উইকিপিডিয়া ঘেটে দেখলাম এবং গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সেও দেখলাম বাংলাদেশের একটা অ্যাটাক হেলিকপ্টার নেই। আমাদের একটা এয়ারফোর্স আছে যেটার কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই, জেনুইন অ্যাটাক হেলিকপ্টার। আমরা জানি অনেক হেলিকপ্টারের মধ্যে আপনি অ্যাটাক করার মতো জিনিসপত্র নিতে পারেন, বিশেষ করে রকেট লঞ্চার নেওয়া যায়, সাথে ক্যানন নেওয়া যায়, এগুলো আছে। কিন্তু একেবারে ডেডিকেটেড অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশে একটাও নেই। সো আমাদের তো আসলে এই জিনিসগুলো আপগ্রেড করতে হবে। JF-17 যে প্লেনটা পাকিস্তানে তৈরি হয়, সেটা একটা 4th জেনারেশন এবং মাল্টি রোল ফাইটার। এটা ইম্পর্টেন্ট। সেটা হলো আমাদের MiG-29 আছে মাল্টি রোল, কিন্তু J7 আসলে জাস্ট ইন্টারসেপ্টার ফাইটার, এভাবে বলতে পারি সহজ। মানে এটা শুধুমাত্র অন্য প্লেনের সাথে ফাইট করতে পারে, যে অ্যাটাক করতে আসছে তাকে ঠেকানোর জন্য পাল্টা। কিন্তু মাল্টি রোল, নানান রকম মাল্টি রোল হয়, কিন্তু আমি দেখলাম JF-17 অন্তত 3টা কাজ সে করতে পারে। সে ইন্টারসেপ্টর হিসাবে ইউজ করতে পারে, সে মানে অন্য যুদ্ধ বিমানকে ঠেকানোর ক্ষেত্রে তার সাথে ফাইট করতে পারে, সে গ্রাউন্ড লেভেলে গ্রাউন্ডে অ্যাটাক করতে পারে, এবং এরিয়াল রিকনসেন্স খুব ইম্পর্টেন্ট, সে ওপর থেকে নজরদারি করতে পারে বাতাস থেকে। সো এই ধরনের মাল্টি রোল ফাইটারেরই যুগ এখন। এই যে আমরা যেসব প্লেনকে অনেক বেশি দেখি, সেগুলো সবই মাল্টি রোল আসলে। যেমন এখন আমেরিকার লেটেস্টগুলোর কথা যদি বলি, সেগুলো F-35, F-22 প্রত্যেকটা মাল্টি রোল ফাইটার, যেগুলো খুবই আলোচিত আর কি। তারপরে F-16, এর আগে এখনো প্রচুর F-16 অপারেশনাল আছে, এগুলো প্রত্যেকটা মাল্টি রোল। বা রাশিয়ার ক্ষেত্রে আমরা যেসব প্লেনের বেশি বিখ্যাত, Su-57 যেটা 5th জেনারেশন, সেটা মাল্টি রোল। তারপরে Su-35, এগুলো সব আসলে মাল্টি রোল ফাইটার্স। মিরাজ, এটা যে একটু পুরনো হয়ে গেছে। রাফাল এখন ফ্রান্সের যে ফাইটার, ইউরো ফাইটার, টাইফুন, মানে বিখ্যাত এখন যত ফাইটার আছে সবগুলো মাল্টি রোল ফাইটার। সো এটা পাকিস্তানে তৈরি, জাপানি চাইনিজ প্রযুক্তিতে। তারপরে এটা একটা মাল্টি রোল ফাইটার এবং এটা 4th জেনারেশন ফাইটার। সো আমাদের অন্তত এক্সিস্টিং যে বহর আছে তার তুলনায় অনেক বেশি আপগ্রেডেড হতে পারে এই প্লেন যদি আমরা কিনবো কিনা পরে আসছি। এবং তথ্য ঘেটে দেখলাম যে F-16 এর অর্ধেক খরচে আমরা এই ধরনের একটা প্লেন কিনতে পারি। কাছাকাছি প্রাইসে বা একটু বেশি প্রাইসে সুইডিশ একটা প্লেন গ্রিপেন নিয়ে অনেক আলোচনা হয় সারা পৃথিবীতে, সেটাও একটা গুরুত্বপূর্ণ অপশন হতে পারে। যাই হোক, আমাদের কিনতে হবে। এবং পাকিস্তান থেকে যদি এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, আমরা যদি মনে করি পাকিস্তানের কোনো ফাইটার আমাদের জন্য ভালো হবে, আমরা দাম বা সবকিছু মিলিয়ে আমরা F-16 কিনতে পারবো না চাইলে, বা যে দামে আমরা F-16 কিনবো তাতে যদি একটা দামে দুটো পাই, আমাদের ফ্লিটটা বেটার হবে। এবং আমাদের এই রিজিয়নে আমাদের যে পটেনশিয়াল থ্রেটস আছে তার সাথে যুদ্ধ করার ক্ষেত্রে আমার কোন ধরনের ফ্লিট তৈরি করতে হবে সেটা নিশ্চয়ই আমরা বুঝি। এবং F-17 মে বি এ গুড চয়েস।
এটা নিশ্চয়ই আমরা যাচাই বাছাই করে দেখব এবং কিনবো, কিন্তু এটার একটা অন্য রকম গুরুত্ব আছে, এটাকে আমি একটু বলতে চাই। পাকিস্তান থেকে আর্টিলারি শেল কেনা নিয়েও প্রচুর শোরগোল হয়েছিল। আমার এখন এই ফাইটার কিনবো কিনা সেটা নিয়েও নানান কথাবার্তা আছে। আমাদের যদি বনে, আমাদের যদি ভালো লাগে, অলমোস্ট সবকিছু আছে। এখন চাইনিজ প্রযুক্তি অনেক ভালো, মানে ইউরোপিয়ান বা আমেরিকানের মতো নয়। যে আবারও বলছি, এটা একটা মূল্য আছে, এটা ডেফিনেটলি। এই গল্পের আসল জায়গাটা ছিল এটা। এখন এই পোশাকের গল্পটা কেন বললাম, কারণ আজকে সোমবার দেখলাম যে আমাদের দেশে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ, র্যাব, আনসার, তাদের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকে এটা অনুমোদন দেওয়া হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে পুলিশের ড্রেস হবে মানে লোহা আয়রন রঙের, আর র্যাবের ড্রেস হবে জলপাই রঙের, আনসারের ড্রেস হবে সোনালী গমের রঙের। এই হলো 3 রকম। এখন কথা হচ্ছে যে এই ড্রেস বা পোশাক পাল্টিয়ে লাভটা কি, আসলে কোনো লাভ আছে কিনা। প্রথম কথা হচ্ছে এটাতে খরচ অনেক বেশি। এখন আগের যে পোশাক ছিল সব ফেলে দিতে হবে, আর নতুন পোশাক বানানোতে অনেক খরচ এবং এটাকে রাষ্ট্রকেই বহন করতে হবে। এখন এটা খরচ করলাম আমরা, ঠিক আছে, এটা এখন এইটাতে কি ফায়দা আসতেছে? একটা যুক্তি আপনারা দিতে পারেন, সেটা হলো যে না, অনেক ভুল ভ্রান্তি হয়েছে, আমরা নতুন ভাবে শুরু করব, এই একটা যুক্তি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু কথায় আছে না যে ফলে পরিচয় খোলসে নয়। তো এখন আপনার র্যাবের উপর মানবতা, র্যাব, পুলিশ, এগুলোর উপর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ ছিল। আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছিল র্যাবের উপর। এবং আমাদের দেশে যে পুলিশ জনবান্ধব নয়। ওই যে মাছের রাজা ইলিশ, মানুষের রাজা পুলিশ, এইটা মনে করে তারা নিজেকে রাজা মনে করত এবং সবাইকে প্রজা মনে করে ওইভাবে আচরণ করত তারা। আজকে ইউরোপ, আমেরিকায় আপনি যান, দেখবেন যে রাতে অন্ধকার রাস্তায় আপনি একা একা হাসতেছেন, আপনার ভয় লাগতেছে। যখন একটা পুলিশের গাড়ি দেখবেন তখন আপনার কিন্তু সাহস আসবে যে সমস্যা নাই, পুলিশ আসছে। কিন্তু আমাদের দেশে এইরকম অন্ধকার রাস্তায় হঠাৎ করে পুলিশ আসলে মানুষের মধ্যে ভয় ঢুকে যে হায় হায় পুলিশ আবার কোন ঝামেলা করে, আবার টাকা চায় কিনা, আবার ক্রস ফায়ারিনে ফেলে দেয় কিনা। তো এই যে আস্থার জায়গাটা, সেখানে আসতে পারেনি পুলিশ। এখন কথা হলো যে পোশাক পাল্টান, সমস্যা নাই, নতুন পোশাক দেখতে সুন্দর লাগে, ঠিক আছে, একটা বৈচিত্র্য থাকে। একই পোশাক দেখতে দেখতে হয়তো আমরা বোর্ড হয়ে গেছি, কিন্তু আপনি পোশাক পাল্টালেন কিন্তু আপনার স্বভাব পাল্টালেন না, চরিত্র পাল্টালেন না, খাইসলত বদলালেন না, ঘুষ খাওয়া অব্যাহত রাখলেন, মানুষকে নিপীড়ন করা চালিয়ে গেলেন, আপনি রক্তচক্ষু তুলে ধরলেন, আপনি মানুষকে বন্ধু মনে করলেন না, ভাই মনে করলেন না, বোন মনে করলেন না, তাকে সার্ভিস দিলেন না, সহযোগিতা করলেন না। তো এইগুলো আগে বদলাতে হবে। এইগুলো না বদলায় শুধু পোশাক বদলানো হলে ওই যে খোলসটাই, এটার কোনো মূল্য থাকবে না। আশা করি যারা পুলিশ, র্যাব, আনসার, যারাই ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে বসার সঙ্গে সঙ্গে বিশাল কিছু ঘটে যাবে আওয়ামী লীগের ক্ষেত্রে, সেরকম একটি ভাবনা, বুক ভরার স্বপ্নে আওয়ামী লীগের নেতা কর্মীরা ছিলেন। এবং এগুলো যে কিছু ঘটবে না সেগুলো তো অন্তত মিনিমাম জ্ঞান সম্পন্ন মানুষ তারা হিসেব করে রেখেছিলেন। এত সহজেই কি 20 তারিখে বিশাল কিছু ঘটে যাবে, ডক্টর ইউনূসের পতন ঘটবে, এরকমটা হওয়ার ন্যূনতম কোনো সম্ভাবনা ছিল না। তবে এখনো আওয়ামী লীগের নেতা কর্মীরা বা আওয়ামী লীগের শীর্ষ নেতারা যে হিসেবগুলো কষছেন ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে, তার একটা বিশ্লেষণ এবং নানান ধরনের কারণ হিসেব বিবিসি তার একটি প্রতিবেদনে তুলে এনেছে। যদিও এই সব কারণ ঘিরে আমরা নিজেরাই এর আগে নানান ধরনের ব্যাখ্যা করছিলাম, যাই হোক বিবিসি নতুন করে কারণগুলো তুলে এনেছে। সেই হিসেব থেকে আসলে কতটুকু মেলানো যেতে পারে, ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগের আশীর্বাদ হয়ে এসেছেন, আওয়ামী লীগ আবার দেশের পুনঃপ্রতিষ্ঠা পাবে, কিংবা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে, কিংবা যেভাবেই হোক পাশার দান উল্টে যাবে বাংলাদেশের ক্ষেত্রে, বিবিসি যেটি বলছে কারণগুলোর মধ্যে প্রথম হচ্ছে
আওয়ামী লীগ যে হিসেবগুলো করছে সেই জায়গা থেকে বলছে ডোনাল্ড ট্রাম্প যাদের পছন্দ করেন না তারা বাংলাদেশের সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেবকে পছন্দ করেন না। কেমন? সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস জো বাইডেন প্রশাসনের সমর্থন পেয়েছিলেন, সেটি তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পাবেন না। এবং মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের নির্বাচনে ডেমোক্রেট দলের তহবিলে তিনি অর্থ প্রদান করেছিলেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রথম নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়েই তিনি বিজয়ী হয়েছিলেন। আবার 2020 সালের নির্বাচনে মিস্টার ট্রাম্প ডেমোক্রেট দলীয় জো বাইডেনের কাছে হেরেছেন এবং জো বাইডেনও ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বাত্মক সহযোগিতা করে আসছিলেন বা সমর্থক হিসেবে আমরা জানি যে কতটা তিনি হার্ডলাইনে ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনে উচ্ছ্বাস প্রকাশ করেছিল জো বাইডেন সরকার এবং সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন এবং ইউনূস সরকারের যারা সমর্থক তারাও একইভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। অন্যদিকে আওয়ামী লীগ সরকারে থাকার সময় বেশ কয়েক বছর ধরে নির্বাচন ইস্যুতে জো বাইডেন যে চাপ প্রয়োগ করে আসছিল সেটিও আমরা সবাই জানি। র্যাবের উপরে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র সরকার, জো বাইডেন সরকার, এবং নির্বাচনকে কেন্দ্র করে তারা ভিসা নীতিও আরোপ করলো হাসিনা সরকারের উপরে। তখন তো আওয়ামী লীগ একটা বেকায়দায় পড়েছিল। কিন্তু ট্রাম্প সরকার কি এখন সে পথে এগোবে? আবার শেখ হাসিনা তো প্রায়শই বলতেন যে আমেরিকা চায় না আওয়ামী লীগ কোনোভাবে ক্ষমতায় থাকুক, যুক্তরাষ্ট্র চায় না শেখ হাসিনা বাংলাদেশের সরকার প্রধান হিসেবে আর বেশি দিন কন্টিনিউ করুক। এটি বাইডেন প্রশাসন চায়নি, এটা আমরা সবাই জানি। এবং বাংলাদেশে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছে জো বাইডেন প্রশাসন, বাংলাদেশে কিছু অংশ নিয়ে, আশপাশে কিছু অংশ নিয়ে এরকম একটি প্ল্যান আমেরিকার ছিল, সেটা তিনি সরাসরি বলেছেন, সে বিষয়ে আমরা জানি। কিন্তু ট্রাম্প কি সেটি করবে? এবং নির্বাচনের আগে, মার্কিন নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প টুইটে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ এনে তিনি তার নিন্দা জানালেন। এতে করে আওয়ামী লীগের নেতা কর্মীরা স্বস্তি প্রকাশ করলেন, উচ্ছ্বাস প্রকাশ করলেন। এবং তারও আগে শেখ হাসিনা তিনি প্রকাশ্যে অডিও বার্তায় বলছিলেন যে মার্কিন নির্বাচনের দিকে খোঁজ রাখতে। এইসব কারণকে বিবেচনায় নিয়ে এসে আওয়ামী লীগ নতুন হিসাব কষছে যে তাদের জন্য বাংলাদেশ উর্বর হয়ে উঠছে, হয়তো বেশি দিন লাগবে না। আওয়ামী লীগের সাবেক তথ্য সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তিনি বিবিসিকে বলছেন যে বাইডেন প্রশাসন বাংলাদেশ সহ অনেক দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আগেই দেখিয়েছেন যে তিনি এ ধরনের নীতিকে বিশ্বাস করেন না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এতগুলো হিসেব যখন আওয়ামী লীগের পক্ষ থেকে আসছে তখন আবার একটু বিপরীতধর্মী কথা বলে ফেললেন না মোহাম্মদ আরাফাত, যে ট্রাম্প এসব নীতিতে বিশ্বাস করেন না, বাইডেন যা করেছেন। তো বিশ্বাস যদি নাই করেন তাহলে তাকে নিয়ে উচ্ছ্বাস করার কি আছে? বিশ্বাস যদি নাই করেন তাহলে ইউনূস প্রশাসনের পেছনে তিনি কেন লাগবেন? বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের যে হিসাব নিকাশ সেগুলো আমি বলবো কোনো কোনো ক্ষেত্রে ঠিক আছে, সর্বাংশে না হলে, এটা আমার বিবেচনায়। আরেকটি বিষয় হচ্ছে যে যেদিক থেকে কন্ট্রাডিক্টরি বা বাস্তবতা বিবর্জিত তা হচ্ছে ট্রাম্প প্রশাসন হোক আর বাইডেন প্রশাসন হোক, যেই হোক না কেন, বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র, এটি মনে করার কোনো কারণ নেই। জিও স্ট্র্যাটেজিক্যাল পলিসি থেকে বা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের যে স্বার্থ রয়েছে সেই জায়গা থেকে অবশ্যই যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশের রাজনীতিতে হোক বা ভূ রাজনৈতিক হিসেব নিকেশ থেকে হোক তারা হস্তক্ষেপ করবেই। এটিকে উড়িয়ে দিয়ে কোনো ধরনের বিশ্লেষণ করার মানে হচ্ছে আমরা বাস্তবতাকে অস্বীকার করছি। যদিও অনেক বিজ্ঞজনেরা কিংবা কূটনীতিবিদরা তারা বলছেন যে যুক্তরাষ্ট্রের সরকারে যেই আসুক না কেন পররাষ্ট্র নীতিতে কোনো ধরনের চেঞ্জ আসে না। আমি
আমার ক্ষুদ্র অবস্থান থেকে বিনয়ের সঙ্গে এগুলোর মোটামুটি বিরোধিতা করি। পররাষ্ট্রনীতিতে খুব বেশি পরিবর্তন আসে না, কিন্তু পরিবর্তন তো আসেই, এটি বাস্তবতা। চীন ইস্যুতে যুক্তরাষ্ট্র যে নীতি অবলম্বন করে আছে চীনের প্রভাব এই অঞ্চলে প্রতিরোধের জন্য, সেটি কি একেবারে ট্রাম্প প্রশাসন ভুলে যাবে? প্রশ্নই ওঠে না। এবং সর্বশেষ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসি জ্যাকবসন, তিনি কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন সোমবার, এবং সেই জায়গাতে তিনি বলেছেন বাংলাদেশে মানবাধিকার ইস্যুতে এবং সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্র প্রকাশ করছে, এটি জানিয়ে দিয়েছেন। মানবাধিকার কোনটা? আওয়ামী লীগের বিরুদ্ধে যা কিছু হচ্ছে, আওয়ামী লীগের যারা অপরাধী, আওয়ামী লীগের যারা খুনি, হত্যাকারী, তাদের বিচার অবশ্যই হবে, কিন্তু ঢালাওভাবে যা হচ্ছে সেটা তো মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে নিঃসন্দেহে। আর সংখ্যালঘু নির্যাতন, আমি যে সবসময় বলে আসছি যে এগুলো রাজনৈতিক হামলা। সবকিছুই কি আসলে মেটিকুলাস প্ল্যানের অংশ? দর্শক, এই মুহূর্তে শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের জন্য একটা দুর্ভেদ্য দুর্গ হিসেবে আমরা দেখছি ভারতকে। কিন্তু দিন শেষে ভারত থেকে আজকে যেই ঘোষণা এসেছে, যদি এটা সরকারি কোনো ঘোষণা না, বাট এই টিমটা ভারতে খুবই শক্তিশালী, বিজেপি সরকারের খুবই কট্টর সমর্থক একটা গ্রুপ। ইভেন আপনি এই বিজেপির শাসনামলে এই গ্রুপটার বিভিন্ন কর্মকাণ্ড যদি আপনি দেখেন, ভারতের ইতিহাস বদলাই দিছে এদের বিভিন্ন রকম কি বলা হয় যে ঘোষণার পরপর। যেমন এই মুহূর্তে আমরা যদি ধরি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন কোনো কিছু চাইলে আপনার সরকার সেটাকে মাইনা নেয়, বিজেপি সরকারের মধ্যে একটা ঘটনা হচ্ছে কি, এই টিমটা যখনই মাঠে কোনো আওয়াজ তোলে বিজেপি সরকার তাদেরকে মেনেই নেয়, কারণ এটা সরকারের একটি টিম, আর টিমটির নাম হচ্ছে শিবসেনা। নিশ্চয়ই চিনতে পারছেন, ভারতে খুবই প্রভাবশালী একটা গোষ্ঠী, কট্টর হিন্দুত্ববাদী একটা সংগঠন। বলিউড তারকা সাইফ আলী খানের ঘটনায় যখন বাংলাদেশি একজন যুবককে মানে এখানে কানেক্ট করানোর চেষ্টা করা হচ্ছে, যদিও সে ভারতের নাগরিক, আইনজীবী বলছে তার নাম বিজয় দাসী, বাট তাকে শরীফ হিসাবেই অভিহিত করার চেষ্টা করছে মুম্বাই পুলিশ। এই সকল ঘটনার ইস্যুতে আপনার আমরা যদি দেখি, একজন শিবসেনার যিনি এমপি, শিবসেনা এমপি, তার নাম হচ্ছে সঞ্জয় রাউত। ভারতের হিন্দুত্ববাদী দল এই শিবসেনার এমপি সঞ্জয় রাউত বলছেন ভারত থেকে সব বাংলাদেশিদেরকে বের করে দেওয়া উচিত, আর এটার শুরু হওয়া উচিত বাংলাদেশ থেকে ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে, যাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে। সঞ্জয় রাউত বলছেন যে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। ইভেন আওয়ামী লীগের অনেকেই মানে বাংলাদেশ থেকে এখানে যারা গেছে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, তারা শুধু আতঙ্কই সৃষ্টি করেছেন। এর কারণ মুম্বাই মিউনিসিপ্যাল নির্বাচন, যখনই আমরা পার্লামেন্টে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতে চাই তখনই এই বিজেপি সরকার আমাদেরকে থামিয়ে দেয়। এক্ষেত্রে তারা আন্তর্জাতিক সম্পর্কের কথা বলে। 10 দিন আগে তারা লাভ জিহাদে অভিযুক্ত সাইফ আলী খানকে আপনার এখন তাকে নিয়ে তারা উদ্বিগ্ন। তিনি বলছেন যে আমরা যদি দেখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের অনেকটা প্রশ্রয় দিচ্ছেন, আর পুলিশ বলছে যে সাইফ আলী খানের ঘটনায় অভিযুক্ত যেই যুবক তার বাড়ি বাংলাদেশের ঝালকাঠিতে। আর সাইফ আলী খানের এই ঘটনায় আইনজীবী যখন এক বক্তব্য দিচ্ছেন, তখন আমরা দেখছি ভিন্ন বক্তব্য দিচ্ছে আপনার মুম্বাই পুলিশ। এখন ভারতে এই মুহূর্তে বাংলাদেশের সাথে যে সম্পর্ক, বিশেষ করে গেল দুই দিন আগে মানে চাঁপাবি-নবাবগঞ্জ সীমান্তে যে ঘটনা ঘটেছে, ভারতের সরকার কিছুটা নীরব থাকলেও কিন্তু লোকাল পিপল তারা এটাকে মানতেই পারতেছে না। আমরা বাংলাদেশে আমরা যেমন মানতে পারি না, তাদের দেশের এমপি মন্ত্রী যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন, বাংলাদেশ ইস্যুতে এই মুহূর্তে যারা বিগড়ে আছেন, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বা এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম, ওয়াজ মাহফিল, এগুলোর কারণে ভারতের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে আছে। আর মনে করছে যে ভারতের সাথে যে শত্রুতার জায়গাটা এটা ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি করছেন, ভারতের সাথে যুদ্ধ বাঁধাতে চাইছেন। বাংলাদেশে একটা মৌলবাদী সম্প্রদায় তারা জাগ্রত হয়েছে, যারা ভারতের মধ্যে নানান
ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছেন। ইভেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা, জাতীয় নাগরিক কমিটির যারা নেতারা আছেন, সরকারের বিভিন্ন সেকশন থেকে আপনার যে এই কথাগুলো ভারত সরকারের উদ্দেশ্যে বলা হচ্ছে, তো এই শিবসেনার যে এমপি আছেন বা ভারতের অনেক গোষ্ঠী এখন মনে করছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার প্রধান কারণ হচ্ছেন এই শেখ হাসিনা। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণেই ভারতের প্রতি বাংলাদেশের জনগণের মন বিগড়াই গেছে। ইভেন একটা 53 বছরের যেই সুসম্পর্ক ছিল সেটা ভেঙে চুরে দুঃসম্পর্ক তৈরি হয়েছে, শত্রুতায় পরিণত হয়েছে। ইভেন আপনারা জানেন যে মোদির সরকার এই মুহূর্তে মুসলিমদেরকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে নানান ধরনের রুলস রেগুলেশন, নাগরিকত্ব থেকে শুরু করে অনেক কিছু কিন্তু তৈরি করছেন। আর যখন এই মুহূর্তে বাংলাদেশ থেকে 90% যারা ভারতে প্রবেশ করছে তারা মুসলমানই, এইটাকে কিন্তু ভারতের এই কট্টরপন্থী শিবসেনা গ্রুপ বা তাদের যারা এমপিরা আছেন, প্রভাবশালী মন্ত্রীরা আছেন, তারা বিষয়টাকে সহজে নিচ্ছেন না। এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেওয়ার অথবা আওয়ামী লীগ সহ বাংলাদেশিদেরকে বের করে দেওয়ার যেই দাবি উঠেছে সেটা আপনারা তো অবশ্যই বিষয়টি আপনার মতামত কমেন্টে জানাবেন। কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর ইউনূস রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনারা কতটুকু সমর্থন করেন, এটা নিয়ে আপনারা মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। শেখ হাসিনা ও জয়ের ডলার পাচারের অভিযোগ অনেকটাই সত্য বলছেন দুদক চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনেকটাই সত্য, একথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বলেছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রোববার 22 সেপ্টেম্বর বিকেলে প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। সাংবাদিকদের সাথে মতবিনিময় দুদক চেয়ারম্যান বলেন, এই সময় দুদকের বিরুদ্ধে নানান অভিযোগ যৌক্তিক জানিয়ে প্রভাব মুক্তভাবে স্বচ্ছ তদন্ত করার প্রতিশ্রুতি দেন দুদক চেয়ারম্যান। টানা 15 বছর ক্ষমতাকে কুক্ষিগত করে দেশকে দুর্নীতির এক স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ সরকার। দলের প্রভাব কাটিয়ে বিভিন্ন প্রকল্প বাগিয়ে নিয়ে দুর্নীতি আর টাকা পাচারের প্রতিযোগিতায় নেমেছিল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত। গণঅভ্যুত্থানে সাবেক শেখ হাসিনার পতনের পর তাদের দুর্নীতি ফিরিস্তি বের হচ্ছে প্রতিদিনই। তাদের দুর্নীতির এই মহাযজ্ঞে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও পিছিয়ে নেই। দেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। সবাই সাংবাদিকদের এই সংস্থার নানান অনিয়ম সংস্থাকে কুক্ষিগত করা ও কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি সামনে এনে নতুন কমিশনের অবস্থান জানতে চাইলে কমিশনাররা বলেন, কারো ভয়ভীতি দুদকের তদন্ত প্রভাবিত করতে পারবে না বলে জানান কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব হাফিজ আহমেদ ফরিদু, কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর। দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।